আমি কয়েকটা নাম বলতে পারি, বলবো না হয়তো, কিন্তু বলবো না কারণ কিছুদিন পরে আবার ওনারা শুরু করবে যে আমি ওনাদের বিরুদ্ধে কথা বলছি। এই দেশে তো সত্যি কথা বলা হচ্ছে মহাপাপ। এই উত্তর আমি কি করে দিব? এটার উত্তর দিতে পারবেন? সাংবাদিক হিসেবে আপনার কাছে না, আমার এখানে কোনো মতামতই নাই। কেউ যদি ট্রেন মিস করে, ধরেন আপনি ট্রেনে উঠছেন, আপনি দেখলেন আর দুইটা লোক দৌড়াচ্ছে, আপনি ট্রেনের ভিতরে বসে থেকে বলতে পারবেন ওই দুজন কেন ট্রেন মিস করেছে? অথবা আপনি প্ল্যাটফর্মে বসে আছেন অন্য ট্রেনের জন্য, উনি আসেন নাই, কেন আসেন না? ওনাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে উনি কেন সময় মতো যান নাই। আর বীর দর্পে দেশ চালিয়েছেন, আমি এটা স্বীকার করি না। বীর দর্পে দেশ চালানো ভিন্ন। বীর দর্পে দেশ চালাতে গেলে নৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী লোকজনকে সাথে নিয়ে দেশ চালাতে হয়। বীর দর্পে দেশ চালাতে গেলে আপনাকে দেশ চালাতে হবে এথিক্যালি, মরালি অ্যান্ড পলিটিক্যালি কারেক্টনেসের মধ্যে দিয়ে, সঠিকতার মধ্যে দিয়ে দেশ। নৈতিক সম্পন্ন লোক ছিল না তার সাথে? ছিল। আপনার কি মনে হয়? আপনিও তো সাংবাদিক, আপনি বলেন। আপনি বলেন না, সিনিয়র হইলে কি মানুষ ঠিক কথা বলে? এরকম কোনো কথা আছে কোথাও? আপনি বলেন নৈতিকভাবে। আমি কয়েকটা নাম বলি। ওনার যারা মন্ত্রী ছিল সেই মন্ত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট খুঁজলে আমি কয়েকটা নাম বলতে পারি, বলবো না হয়তো, কিন্তু বলবো না কারণ কিছুদিন পরে আবার ওনারা শুরু করবে যে আমি ওনাদের বিরুদ্ধে কথা বলছি। এই দেশে তো সত্যি কথা বলা হচ্ছে মহাপাপ। আপনি সত্যি কথা বলতে পারবেন বন্ধ রাখতে পারবেন না? মুখ তো বন্ধ রাখি না বলি অনেক অনেক কথাবার্তা শুনতে হচ্ছে ইদানিং। রাষ্ট্রীয় এবং সরকারি মদতপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার লাইসেন্স পেয়েছে। সেই ব্যবসাগুলিকে ব্যবহার করে তারা ব্যাংকের টাকা সরিয়েছে, ভুয়া লোন ইস্যু করেছে। এগুলি চোখের সামনে হয়েছে। বাংলাদেশ ব্যাংক তদারকি করে যেসব প্রতিষ্ঠানে, সেই সব প্রতিষ্ঠানের আর্থিক লুটপাট হয়েছে। ওনারা মরালি স্ট্রং ছিলেন। ব্যাংকের লাইসেন্স দেওয়া হচ্ছে, প্রতিটি লাইসেন্স রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট লোকদেরকে দেওয়া হয়েছে। এটা কি মরাল এন্ড এথিক্যাল জাজমেন্ট? আমি শুধু ব্যাংকের কথা বললাম। একদিকে আপনি ব্যাংকের লাইসেন্স দিলেন কিছু লোককে নিজের পছন্দের, আবার তারা কি করলো? ব্যাংক লুট করলো, এবং সেই লুটপাটের ফলে যে অবস্থা তৈরি হলো, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলো। তাহলে ইথিক্যাল মরাল জাজমেন্ট কোথায় থাকলো? আপনি ভোট করলেন, সেই ভোটে কেউ দাঁড়ায় না, নিজের দলের লোক স্বতন্ত্র দাঁড়ায়, নিজের দলের লোকজন গিয়ে ভোট করে নিজেরা। হ্যাঁ, আমিডামি তো ওনারাই নাম দিয়েছিলেন। তো তারা ভোট করেন, স্বতন্ত্র প্রার্থী জিতে যায়, সরকারি দলের লোক গিয়ে তার বিজয় উদযাপন করে। কেন? কারণ ওই স্বতন্ত্র প্রার্থী জিতুক, তারা চেয়েছে, তাদের লিস্টের মধ্যে নাম ছিল। তাহলে সেটা কি নৈতিকভাবে বীর দর্পে দেশ শাসন করা বলে? বীর দর্পে দেশ শাসন করতে হয় না ভাই। বীর দর্পে ইলেকশনে পরাজিত হইলেও আপনি বীর দর্পে থাকতে পারবেন। কেন? আপনি ইলেকশনে পয়সা খরচ করেন নাই, আপনি ইলেকশনে গুন্ডা পান্ডা নিয়োগ করেন নাই, আপনি ইলেকশনে সরকারি প্রভাব ব্যবহার করেন নাই, আপনি ইলেকশনে কোনো গুন্ডা পান্ডাকে মনোনয়ন দেন নাই, এবং আপনার নিজের দল ইলেকশনে সৎভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এটা করে যদি আপনার জামানত বাজেয়াপ্ত হয়, তারপর আপনি বীর দর্পে থাকবেন। কেন? যে আপনি কোনো ভুল করেন নাই। বীর দর্প করার জন্য শাসন করতে হয় না, বীর দর্পে থাকার জন্য এই কথা বলতে পারতে হয় যে আমি যা করেছি ঠিক করেছি এবং এটাই সঠিক। আপনি ওই যে বীর দর্প শব্দটা বলেছেন, এটা নিয়ে আমার আপত্তি আছে। বক্তব্য তো এটাই ছিল, আমি যা করছি ঠিক, আমি এটা দিয়েছি ওটা দিয়েছি, সেটা তো দর্প, সেটা হচ্ছে দর্প, সেটা বীর দর্প না, সেটা হচ্ছে দর্প, অহংকার। সেটা হচ্ছে এক ধরনের পজিশনকে কাজে লাগিয়ে নিজেকে শ্রেষ্ঠ কিংবা সেরা বলে দাবি করা। আপনি আমাকে আরেকটা জিনিস বলেন, এই যে বড় বড় ক্রয়গুলিতে বিরাট বিরাট দুর্নীতি হয়েছে, এটা তো পরিষ্কার, এটা সবার সামনে আছে। তাহলে সেইগুলির বিবেচনা কিভাবে হয়েছিল? আমি শুধু দুর্নীতির কথা বললাম। এবার আসেন রাজনৈতিকভাবে প্রতিপক্ষের উপর দমন পীড়ন চালানো, সেটা কি সঠিক কাজ ছিল? তার নিজের দলে কত যোগ্য মানুষ আছে, তার নিজের দলে কত শিক্ষিত মানুষ আছে, তাদের বদলে কারা নমিনেশন পেয়েছে? পরিবারের লোকজন নমিনেশন পেয়েছে, যারা তাকে, তিনি যাদেরকে পছন্দ করেন তারা, এবং এক কথাতে ঠিক হয়েছে। এবং শুধু কি নমিনেশন নিজের দলের, বিরোধী দলের নমিনেশনের অনুমতি ওইখান থেকে এসেছে, এবং এইভাবে দেশটি শাসিত হয়েছে। দেশের শাসনে যারা বিরোধী দল হতো, যারা বিপক্ষে দাঁড়াতো, আমি ডামি, হ্যাঁ, বিরোধী দল বলতে তখন বিএনপি জামাত ছিল না, না, ওনারা অনেক সময় তারা সাংবিধানিকভাবে জাতীয় পার্টি ছিল। এবং হ্যাঁ হ্যাঁ, আমি ভাই আইনে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, বিরোধী দল তো আপনাকে যে বিরোধিতা করে সবাই বিরোধী দল, কিন্তু সংসদে নির্বাচনে যে নির্বাচিত হয়ে অধিকাংশ সিট পায় বিরোধীদের পক্ষ থেকে, সে হচ্ছে বিরোধী দল। ব্যবসায়ীদের সংগঠনগুলিতে নির্বাচন হতো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাজীবীদের সংগঠনে কোনো নির্বাচন হতো, নিজের দলের অঙ্গ সংগঠনগুলির মধ্যে কোনো নির্বাচন হতো? কোনো নির্বাচন হতো না। নির্বাচন বস্তুটা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছিল। আমাদের একটা সাধারণ ঢাকা মেডিকেল কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন, নির্বাচন হইতো না। আমার মতো কিছু লোক গিয়ে জোরপূর্বক সেখানে নির্বাচনের আয়োজন করেছে, এবং করার পরে যেটা হয়েছে, দলীয়ভাবে পছন্দকৃত লোকগুলো জিতে নাই, এবং না জেতার ফলে তাদের কি সে দুঃখ, তারা টেবিলে বসে ঠিক করতো।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়? একটা অ্যালামনিরা নির্বাচন করবে সেটাও হইতে দেয়নি, কোথাও নির্বাচন হইতো না। তো যেখানে সারা বাংলাদেশে কোথাও নির্বাচন হয় না, সেখানে আপনি বলেন যে দর্পে শাসন করেছে? দর্পে শাসন করে না, শাসন করেছে। এবং সেই শাসনের ত্রুটির কারণে আজকে এরকম অবস্থা তৈরি হয়েছে। ঠিকমতো নির্বাচন হইলে কি আজকে তত্ত্বাবধায়ক সরকার লাগে? আপনি যদি প্রমাণ করতে পারতেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হয়, পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার লাগে? আমাদের এখানে লাগে। ঠিকমতো নির্বাচন হইলে কি আজকে আন্দোলন দরকার হতো? ঠিকমতো নির্বাচন হলে কি প্রাণক্ষয়ের প্রয়োজন হইতো? ঠিকমতো নির্বাচন হলে কি নিজের দলের সব আজে বাজে লোকজনকে নমিনেশন দেওয়া যেত? যাইতো না। তখন দলের ভালো লোকগুলিকে নমিনেশন দিতে হইতো, যার জনপ্রিয়তা আছে, যে জিতে আসবে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। তাজউদ্দিন ছাত্র অবস্থায় নির্বাচন করতে গিয়েছেন মাস্টার্স পরীক্ষা না দিয়া। কেন? কারণ জনপ্রিয়, এখানে গেলে জিতবে। আর এখানে কি হয়? এখানে কি হয়েছে? এখানে হয়েছে টিকিট পাইলেই জিতে, কারণ টিকিট পাওয়া মানেই ভোট, টিকিট পাওয়া মানেই উনি জিতবে। হ্যাঁ, আমি একাধিক প্রার্থীর নাম জানি। একদিকে টিকিট দেওয়া হয়েছে, আরেকদিকে পছন্দের লোককে দাঁড় করে দেওয়া হয়েছে। পছন্দের লোকের নাম তালিকাতে আছে বলে দলের টিকিট পাওয়া লোক হেরে আসছে এবং পাগল হয়ে ঘোরাফেরা করে। ধন্যবাদ আপনাকে। আমি এবং নিজের দলের যোগ্য মানুষকে যে মূল্যায়ন করে না, জাতির মূল্যায়ন, জনগণের মূল্যায়ন কিভাবে হবে? সমালোচনা সহ্য করার কোন শক্তি, প্রবণতা কারো মধ্যে ছিল? হ্যাঁ ছিল। কিছু কিছু লোকের সমালোচনা হয়তো তারা সহ্য করে গেছেন, ভাবছেন তারা পাগল টাগল, উল্টাপাল্টা সমালোচনা করে। কিন্তু অধিকাংশ লোকের সমালোচনা কি তারা নিতে পেরেছেন? পারেন নাই। একটা গণতান্ত্রিক সরকারকে সমালোচনা করতে শুধু দিতে হবে না, সমালোচনাকে আমলে নিতে হবে। সমালোচনার মধ্যে যা সঠিক সেটা আমলে নিয়ে সেইটাকে ঠিক করতে হবে। এরপরে সে একটা প্রশ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে আমি বলে রাখি, আগামী দিনে কি দেখছেন? আগামী যে রাজনীতি, যে ক্ষমতায় যারা আসবেন, তাদের চিন্তা ভাবনা কি, এটা একটু আপনার কাছে জানতে চাইবো। আমি একটু যেতে চাই গাজী এম এস তামিম। যদিও আপনি আইনজীবী, তারপরও যেহেতু দেশের নাগরিক হিসেবে আমার একটা প্রশ্ন, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী চট্টগ্রামে একটি কথা বলেছেন। তিনি বলেছেন যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছেন তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার হবে, আমাদের কথায় মামলা হারাবে। এতক্ষণ যিনি আব্দুল তুষার যেটা বলছিলেন যে আসলে তর্পের সাথে দেশ চালিয়েছেন হাসিনা, হাসিনার রূপগুলো কি আস্তে আস্তে এদিকে ট্রান্সফার হচ্ছে? যে আসলে এই রাজনীতিবিদদের নির্বাচনের আগে এই ধরনের বক্তব্য আপনি খুব বেশি আমলে নিতে পারবেন না, এবং আমরা যারা সাধারণ মানুষ তারা আমলে নেইও না। কারণ রাজনীতিবিদরা যখন নির্বাচনের সামনে আসে তখন তার সামনে যে জনগণ আছে তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম কথা বলেন। এইটা আপনি আমলে নিলে খুব বড় ধরনের বিষয় আপনি আমলে নেন। আর না নিলে এরকম কিনা তাদের বিরুদ্ধে একটা সমালোচনা বিএনপির পক্ষ থেকে করা হয় যে তারা প্রশাসন দখল করে আছে, ভিসি দখলে নিয়েছে। এইটা কি তার প্রতিফলন কিনা, তার বক্তব্য এটা ফুটে উঠলো কিনা? এটা দুই পক্ষকে বলে। জামাত বলতে চায় যে তারা দখল করেছে, আবার বিএনপি বলতে চায় জামাত দখল করেছে। তার মানে বুঝতে হবে যে দুই পক্ষই দখল করে আছে। এখন আসলে কারোরই দখল করার দরকার নাই। সামনে নির্বাচন আসছে, আমরা খুব আশা করছি যে এই নির্বাচনের মাধ্যমে যাদেরকে জনগণ চায়, সেই জনগণ যাদেরকে চায় তারাই দখল করুক। কিন্তু দখল করলেই দখলে বসে, যেটা আপনারা বলছিলেন যে দখলে বসে যেন আবার বীর দর্পে শাসন করা শুরু না করে। মানুষের চাওয়া শুধু এতটুকুই যে বারবার এই সুযোগ আসে না। ৭৫-এ একবার সুযোগ এসছে, ৯০-তে একবার সুযোগ এসছে। আমরা দেখে শুনেছি আর কি যে দুইবারই বাংলাদেশ ব্যর্থ হয়েছে। কোনো রাজনীতি পক্ষ বা রাজনৈতিক দল সফল হলেও বাংলাদেশ আলটিমেটলি ব্যর্থ হয়েছে। আরও একবার সুযোগ এসেছে, আমরা খুব বেশি আশা দেখছি না, আবার কিছু একদম আশান্বিত হচ্ছি না। কারণ হলো যে এই যে ১৫ বছর দেখেছি তার চেয়েও তো ভালো আছি। অন্তত এই এক বছরে কেউ গুম হয়েছে এটা শুনিনি, কারো বিচার বহির্ভূত হত্যা হয়েছে এটা শুনিনি। মানে কিছু আশার কথা বলতে চাচ্ছি। তারপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে কেউ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, এই জন্য তাকে গুম করে নিয়ে এখন তো রাজনৈতিক দল ক্ষমতায় নেই। তারপরেও আপনি মাঝে মধ্যে খেয়াল করবেন, যিনি বর্তমান আইন উপদেষ্টা আছেন, উনার একটা ফেসবুক স্ট্যাটাসের কমেন্টগুলো পড়ে দেখবেন। উনি তো ক্ষমতায় আছেন, উনি চাইলে তো পারেন একজন মানুষকে মামলা দিয়ে তাকে জেলখানে নিতে। আপনি দেখবেন যে মানুষ কি ধরনের মন্তব্য ওনার ব্যাপারে করছেন। এবং এখন পর্যন্ত আমি লাস্ট ১ বছর ৩ মাসে দেখিনি যে ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে কোনো কমেন্ট বা পোস্ট করার কারণে কাউকে গ্রেফতার করা হয়েছে অথবা তাকে মিথ্যা মামলায় কারাগারে দেওয়া হয়েছে। এইসব
কিছু বিষয়ে আমি অন্তত ভালোভাবে দেখি। সম্প্রতি একজন সাংবাদিককে 10 ঘন্টা আটকে রাখা হলো। না, 10 ঘন্টা আটকিয়ে রাখা সেটা অন্য জিনিস, সেটা আইন শৃঙ্খলা বাহিনী চাইলে দু একটা পড়তে, এই ধরনের দু একটা ইনসিডেন্ট রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা হতেই পারে, কিন্তু এটা আপনি একটা সিস্টেম্যাটিক প্যাটার্নে পরিণত করবেন। দেখবেন যে ফেসবুকে এর আগে 5ই আগস্টের আগে ফেসবুকে লিখলেই কেউ বলতো, বন্ধুরা ফোন করে, যে তুই এই যেটা লিখেছিস তুই কিন্তু কিছুদিন পরে নাই হয়ে যাবি। এবং আমার কাছে একটা নিউজ আছে যে কোনো একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সেটা হয়তো বা 15ই আগস্ট অথবা 16ই ডিসেম্বর অনুষ্ঠানে, একজন শিক্ষক বাম হাত দিয়ে, তার ডান হাতে কোনো সময় বাম হাত দিয়ে শেখ মুজিব সাহেবের প্রতিকৃতিতে মালা অর্পণ করেছিলেন। সেই অপরাধে তাকে 1 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছিল। এই যে একটা পর্যায়ে চলে গিয়েছিলেন, রাষ্ট্রে 4,500 কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধুর নামে মুরাল, প্রতিকৃতি, তারপরে ওই যে মুজিব শতবর্ষ, আপনি দেখবেন এখনো রাষ্ট্রীয় অনেক কাগজপত্রের কর্নারে একটা লোগো থাকে। এরপরে প্রত্যেকটি সরকারি অফিসে একটা কাউন্টিং ডাউন মেশিন বসানো হয়েছিল, যে এই যে ওনার মৃত্যুবার্ষিকী মানে জন্মবার্ষিকী কবে আসবেন। তারপরে প্রত্যেকটি অফিসে একটা করে কর্নার রাখা হয়েছিল, মুজিব কর্নার, ওইখানে থাকবে, প্রত্যেকটি অফিসে থাকতেই হবে। এরপরে বিভিন্ন দিবসে অঙ্কন প্রতিযোগিতা, এই ধরনের নানান রকম আয়োজন করে এই নামটা জপন করা হতো, যার ব্যয় হয়েছিল 4,500 কোটি টাকা রাষ্ট্রের। এটা গভর্নমেন্ট রিপোর্ট। এই যে একটা সংস্কৃতিতে আমরা পৌঁছেছিলাম, আলটিমেটলি এই দেশের মানুষই তো এটা করেছে, হঠাৎ করে অন্য গ্রহ থেকে এসেনি। সেই মানুষগুলাই হয়তোবা, তারই আশপাশের মানুষগুলাই এখন রাষ্ট্র চালাচ্ছে। একসাথেই তো রাষ্ট্র পরিবর্তন হবে না। আমরা খুব আশা করছি যে এই 1400 প্রাণের বিনিময়ে যেন এই বাংলাদেশটা অন্তত সেভ হয়। আমরা আশা করব যে সামনে যারা গভর্নমেন্ট আসবেন, এই যে গভর্নমেন্টটা এখন আছেন, এটা তো খুবই অল্প সময়ের গভর্নমেন্ট, এনাদের কোনো বড় ধরনের কাজ হাতে নেওয়ারই সুযোগ নেই। এনারা মাঝখানে এসছেন, আবার যেন ফ্যাসিজম ফিরে না আসতে পারে তার একটা প্রক্রিয়া তৈরি করে একটা রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দলকে ক্ষমতায় বসিয়ে দিয়ে ওনারা চলে যাবেন। ওনারা হলো জাস্ট গাড়িটাকে স্টার্ট করিয়ে দিয়ে চলে যাওয়া। তাদের হাতে যেন আবার ওই ধরনের সংস্কৃতি ফিরে না আসে, এটাই হলো মানুষের চাওয়া। এবং এই চাওয়াটা যদি আপনি বারবার মানুষকে ব্যর্থ করেন, তাহলে আর মানুষ রাস্তায় নামবে না, আর মানুষ দেশের জন্য প্রাণ দিবে না। এটা আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ ডাক্তার আব্দুল নূর তুষার। জামায়াত আমিরের একটা কথা চট্টগ্রামে যেহেতু বলেছেন, তিনি একটা কথা বলেছেন, জামায়াত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এই কথা এখন সাহস করে কেউই বলতে পারবে না, যদি বললে শুধু মানুষ হাসবে না, ঘরের কোনার ব্যাঙও হাসবে, এমনটাই মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। যেহেতু আমরা জানি, আপনি নিজেই বলেছেন, আওয়ামী লীগের দুর্নীতির খাতাটা অনেক বিশাল। এখন যারা বিরোধী দল বা এখন যারা রাজনৈতিক দলগুলো আছেন, তারাও কি এরকম সাহস নিয়ে বলতে পারবে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারা কাজ করবেন বা ভবিষ্যতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, এমন প্রত্যাশা কার কার দিকে, কোন দলে দিচ্ছে? কোন দল বলেছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে না? আগে সরকারও বলতো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তার আগে সরকারও বলতো জিরো টলারেন্স। আর জামাত ইসলাম ক্ষমতায় সেভাবে আসে নাই, যদি আসেন তারাও বলেছেন জিরো টলারেন্স। ফলে দুর্নীতির পক্ষে তো কেউ বলে নাই কখনো, আমি জানি না এটা কেন। আর ফেসবুকে লেখার জন্য এই সরকারের সময় গ্রেপ্তার হয়েছে, কিন্তু ফেসবুকে লেখার জন্য একটা ছেলে গ্রেপ্তার হয়েছিল, নামটা আমি ভুলে গেছি। আর অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সম্ভবত, উনি আটক হয়েছেন এই লেখালেখি করার জন্য। হয়, একেবারে যে হয় না তা না, মানে এখনো হয়, আগের চেয়ে কম হয়, কিন্তু হয়, একেবারে যে হয় না তা না। আর ওই আইনটাও তো বাতিল করে নাই। এই সাইবার লয়ের বিরুদ্ধে তো অনেক সোচ্চার ছিলেন সবাই, কিন্তু সাইবার লয়ের সবগুলি ধারা তো বাতিল করা হয় নাই, বরং ঘুরিয়ে ফিরে ওই সাইবার লকে নানানভাবে রাখা হয়েছে, যেখানে অনেক ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্য প্রদানের জন্য অতি কঠোর শাস্তি আছে, আবার অন্যান্য অপরাধের জন্য নরম শাস্তি আছে। যে প্রসঙ্গে আপনি ছিলেন, দুর্নীতির পক্ষে কোনো দলই কথা বলে না, কোনোদিনই বলে নাই বাংলাদেশে। সবাই বলেছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, এবং পরে যখন ক্ষমতায় গিয়েছে দেখা গিয়েছে যে তারা বিভিন্ন মানুষেরা, হয় তারা নিজেরা অথবা তাদের নাম পরিচয়কে কাজে লাগিয়ে দলের সদস্যরা অথবা দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা, তারা নানানভাবে দুর্নীতিতে যুক্ত হয়েছেন, এবং সেই দুর্নীতির একাধিক প্রমাণ, তথ্য, সাক্ষ্য বিভিন্ন জায়গাতে আছে। এটা আলাদা করে বলার কিছু নাই। জামায়াত আমিরের বক্তব্যটা কি সেরকম কিনা? এটা ওনারা কোনোদিন ক্ষমতায় গেলে আমরা বুঝতে পারবো যে ওনারা দুর্নীতি আসলে বন্ধ করতে পারছেন কি পারছেন না, অথবা কতটুকু দুর্নীতি তারা ওনারা আংশিক ক্ষমতায় গিয়েছিলেন কিছুদিন, অথবা তারা যদি ওটাকে ক্ষমতা বলে না, ওইটা একটা জোটের মধ্যে থাকার কারণে দুটো মন্ত্রণালয়ে পেয়েছিলেন, সেটাকে কি ক্ষমতা থাকা বলে না। ক্ষমতা মানে হচ্ছে যখন আপনি
ক্ষমতার পলিসি নির্ধারণ করতে পারবেন। আপনি যখন নিজে ঠিক করতে পারবেন কে মন্ত্রী হবে এবং কে মন্ত্রী হবে না, আপনি যখন ঠিক করতে পারবেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে, সরকারি প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ কে পাবে কে পাবে না, ওই ক্ষমতা তাদের কাছে ছিল না। তো ফলে ওনারা কখনো ক্ষমতায় যান নাই। ক্ষমতায় যদি কখনো যান, নিশ্চয়ই তাদের আচরণ দেখে আমরা বুঝতে পারবো তারা কি আসলে দুর্নীতি বন্ধ করতে চেয়েছেন নাকি দুর্নীতিকে নতুন ভাবে ডিফাইন করেছেন, সেটা আমাদেরকে যেমন দুর্নীতি কিন্তু শুধুমাত্র আর্থিক দুর্নীতি না, দুর্নীতি অনেক ক্ষেত্রে মানসিক দুর্নীতি আছে, দুর্নীতি অনেক সময় নৈতিক দুর্নীতি আছে। যে নীতি কেমন দুর্নীতি, আমি আপনার সহজ বিষয় বলি। আপনি ভালো করছেন, মনে করেন কোন একটা ভালো কাজের উদ্দেশ্যে আপনি একটা কাজ করছেন, কিন্তু আপনি টেন্ডার করলেন না, এটা কিন্তু দুর্নীতি। আপনি টেন্ডার করেন নাই, হয়তো তারপরে বাজার থেকে সবচেয়ে সস্তা জিনিসটা কিনেছেন, কিন্তু টেন্ডার না করা মানে দুর্নীতি। অতএব দুর্নীতি নানান প্রকার ভেদ আছে। প্রসেস না মানলে দুর্নীতি হয়, ইতিহাসকে অস্বীকার করলে দুর্নীতি হয়, তথ্য বিকৃতি করলে দুর্নীতি হয়। সেখানে তো টাকা জড়িত না, কিন্তু তারপরেও সেটা দুর্নীতি। ফলে দুর্নীতির নানান প্রকার ভেদ আছে। প্রকৃত অর্থেই যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হয়, তাহলে ওনাদের চেয়ে বেশি ধন্যবাদ কেউ আর কেউ পাবেন। একটু যেতে গাজী ইসলামী একই প্রশ্ন। আসলে জামায়াত তো ক্ষমতায় আসে বা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করেন, তারা অনেক সময় বক্তব্য বলেছেন যে বলেই বেড়াচ্ছেন যে আসলে আল্লাহ কবুল করেছেন মনে হয় জামায়াতকে, যে তারা ক্ষমতায় আসবেন, এরকম একটি বিষয় বক্তব্যও দিচ্ছেন তারা। জামায়াতের আমিরের এই বক্তব্য, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, এই বক্তব্য কি অন্যান্য দলের যে বক্তব্য সেই বক্তব্যের মতোই কিনা তুই যদি বলতে। আমরা ভবিষ্যতের কোনো কথায় বিশ্বাস করতে চাই না, আমরা যেটা দেখে এসেছি সেটুকু বিশ্বাস করতে চাই। তার মধ্যে যেটা বললেন যে জামাত ক্ষমতায় আসেনি ঠিকই, কিন্তু দুটি মন্ত্রণালয় চালিয়েছে, যেটা আমরা দুটি বা তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন দুজন, সেখানে আমরা কোনো দুর্নীতি দেখতে পাইনি। এবং এটার ব্যাপারে ওই তৎকালীন ওই দুজন মন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন সরকারকে এবং পরবর্তী সরকারকে, যে আমরা মন্ত্রী থাকা অবস্থায় এই তিনটি মন্ত্রণালয়ে যদি কোনো দুর্নীতি কেউ দেখাতে পারে, তাহলে কোনো একটা চ্যালেঞ্জ উনি ছুড়ে দিয়েছিলেন। সেটা আওয়ামী লীগ সরকারও পরবর্তীতে পারেনি। তাহলে এটুক বোঝা যাচ্ছে যে ওনারা এই দুজন ব্যক্তি দুর্নীতিমুক্ত ছিলেন, এটুকু আমরা অন্তত প্রমাণ পেয়েছি। আর ওনারা যেহেতু কখনো ক্ষমতায় আসেননি, অতএব আমরা বলতে পারছি না এটা। তবে এতটুকুই দিয়ে প্রমাণ পাওয়া যায়, যেটা আমরা এর আগে অন্য কোনো ক্ষেত্রে দেখেছি কিনা, কিছুটা হলেও প্রমাণ পাওয়া যায় যে ওনারা চেষ্টা হয়তো বা করবেন। আর এর বাইরে অন্যান্য যেখানে দায়িত্ব পালন করার সুযোগ জামাত ইসলামীর সদস্যবৃন্দের হয়েছে, স্কুলে, কোনো প্রতিষ্ঠানে, কোনো আর্থিক প্রতিষ্ঠানে বা ব্যাংকে অথবা সচিবালয়ের, এরকম কোথাও যেসব জায়গায় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়, সেই সব জায়গায় ওনারা যেখানে দায়িত্ব পালন করেছে, সেটার সাথে যদি আমরা অন্যান্য রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্টের সাথে তুলনা করি, তাহলে হয়তো বা আমরা অন্যদের সাথে তাদের প্রতিষ্ঠানও তেমন দুর্নীতি নেই। কিন্তু ইসলামী ব্যাংকের যে কয়েকদিন আগে এতগুলো মানুষকে তারা চাকরিচ্যুত করলো, এটা তো একটা দুর্নীতি কিনা নাকি? দুর্নীতি হিসেবে আপনারা নিচ্ছেন, নেবে কিনা ওনারা? এটা তো এই যে গত 15 বছরের অ্যাপয়েন্টমেন্টে যদি কোনো দুর্নীতি থেকে থাকে এবং যার মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হয়, তাদেরকে যদি বাদ দেওয়া হয়, তাহলে তো এটা দুর্নীতি না। আর এটা তো আমি আসলে জানি না যে কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আপনি জানেন যে লাস্টে ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক এস আলম গ্রুপকে একদম তৎকালীন সরকার দিয়ে দিয়েছিল, এবং এস আলম ওই ব্যাংকগুলো থেকে ইচ্ছা মতো টাকা নিয়েছে। মানে যেটা এই যে সাধারণ মানুষের কষ্টের জমানো টাকাগুলো মানে পানির মতো নিয়েছে। এবং এমন ইসলামী ব্যাংক থেকে নিয়েছে, অন্যান্য ব্যাংকগুলো তো আমি বলছি যে 5টি ইসলামী ব্যাংকের দায়িত্ব এস আলম গ্রুপকে দেওয়া হয়েছিল। এর ছাড়াও বাংলাদেশ ব্যাংক থেকে নিয়েছে, যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, এটা পৃথিবীর কোনো দেশে আছে বলে আমার মনে হয় না। এইসব জায়গা থেকে নামে বেনামে যেসব কোম্পানির কোনো নাম নাই, জাস্ট একটা নাম দিয়ে তাদের নামে হাজার হাজার কোটি টাকা, এর দায় এই 5,000 যারা চাকরিচ্যুত হলো তাদের উপর চাপানো হলো, এরকম বিষয়টা না। এটা নিয়ে গিয়েছে। এই যে নেওয়ার পরে বা নেওয়ার মধ্যবর্তী সময়ে যে সকল দুর্নীতি করা হয়েছে, দুর্নীতির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তারা যদি তার মধ্যে পড়ে, তাহলে তো এটা ব্যাংকের ব্যবস্থাপনার জন্য এটা ঠিক আছে। আর যদি মনে হয় যে না, শুধুমাত্র, তবে প্রত্যেক ব্যক্তিকে, অঞ্চলের মানুষকে তারা চাকরিচ্যুত করেছেন, তবে প্রত্যেক ব্যক্তিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাকে শুনতে হবে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিতে হবে। সেটা যেভাবেই সে নিয়োগ পাক না কেন, তাকে না শুনে তাকে তার অবস্থান থেকে, চেয়ার থেকে সরানোর আইনগত কোনো ভিত্তি নেই। এটাকে বলে ন্যাচারাল জাস্টিস। সেটাই বলছিলাম, সেটা তো এক ধরনের দুর্নীতি। তাকে ডিফেন্ড করার সুযোগ না দেওয়া মানে তো এক ধরনের দুর্নীতি। না, দুর্নীতি না, এটাকে বলে হলো যে, এটা হলো যে ন্যাচারাল জাস্টিসের এগেইনস্টে। ন্যাচারাল জাস্টিসে সবসময় আপনার ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ করার আগে তাকে শুনতে হবে।